বাহ, কতটা সুন্দর ছোট সোনালী পাখি, একদম রাধা দিদির মতোই ঝলমলে। কিন্তু এখন তুমি কথা বলবে না, শুধু কিচিরমিচির করবে। এখন তোমার পরিবর্তে রাধার রূপটা আমার হবে। মায়া ওই কালো শিশিটির অবশিষ্ট জলটুকু নিজের মুখে লাগায় আর কিছু মন্ত্র পাঠ করে। দেখতে দেখতেই মায়ার শরীর লম্বা হয়ে ওঠে, ওর মুখের গড়ন বদলে যায় আর ওকে একদম রাধার মতো দেখতে লাগে। প্রণাম বাবা, আমি হলাম তোমার মেয়ে রাধা। দেখলে দিদি, এখন তোমার কণ্ঠস্বরও আমার, আর তোমার এই চেহারাটাও আমার। কালকে যখন ওরা আসবে তখন ওরা আমাকে দেখে একদম মুগ্ধ হয়ে যাবে। এখন তোমার ভাগ্য এই প্রাসাদ নয়, বরং ওই ভয়ঙ্কর জঙ্গল, যেখানে জানোয়াররা তোমার মাংসের অপেক্ষায় আছে। ওখানে কেউ তোমাকে চিনতে পারবে না, আর তুমি যন্ত্রণায় ছটপট করতে করতে মারা যাবে। মায়া খাঁচাটার উপর একটা কালো কাপড় দিয়ে ঢেকে নেয় আর পেছনের দরজা দিয়ে নিঃশব্দে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। তখন মধ্যরাত। মায়া এখন রাধার রূপে ঝোপঝাড় পার করে এগিয়ে যাচ্ছিল। যে বোনটি ছোটবেলায় রাধার আঙুল ধরে হাঁটতে শিখেছিল, আজ সেই ওকে মৃত্যুর অন্ধকার কুয়োয় ঠেলে দিতে যাচ্ছিল। মায়া হাঁপাতে হাঁপাতে থেমে এদিক ওদিক তাকায়। হ্যাঁ, এই জায়গাটা অনেক দূরে আর নির্জন। এখানে এই পুরনো বটগাছটার ছায়ায় এই হতভাগা পাখিটার শেষ পরিণতি হবে। মায়া খাঁচা থেকে কালো কাপড়টা সরিয়ে দেয়। রাধা এখন এক সোনালী পাখি। ও খাঁচার ভিতর থেকে অসহায়ভাবে তাকিয়ে থাকে, আর ওর ছোট্ট চোখ থেকে জল গড়িয়ে ওর পালকের ওপর পড়তে থাকে। কেঁদো না দিদি, এই চোখের জলের এখন আর কোনো মূল্য নেই। তুমি তো সবসময় এটাই চেয়েছিলে, তাই না, যে সবাই তোমার প্রশংসা করুক? তাহলে দেখো, এখন এই জঙ্গলের ভয়ানক জানোয়াররা ওদের দাঁত দিয়ে তোমার এই সোনালী রূপের প্রশংসা করবে। রাধা পাখি অসহায়ভাবে একটা লম্বা আর যন্ত্রণাদায়ক আর্তনাদ করে ওঠে, যেন সে তার বোনের কাছে দয়া ভিক্ষা চাচ্ছে। এখন চুপ কর, তোর এই গলার স্বর আমার কানে লাগে। তুই কি ভেবেছিলি যে তুই গ্রাম প্রধানের বাড়ির রানী হয়ে যাবি, আর আমি তোর পুরনো জামা কাপড় পরে জীবন কাটাবো? না, এখন ওই প্রাসাদের রানী হলাম আমি। কালকে যখন সূর্য উঠবে তখন আমি লাল শাড়ি পরে ওই মণ্ডপে বসবো, আর তুই তুই ততক্ষণে এখানকার কোনো নেকড়ের শিকার হয়ে যাবি। হে 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 হে। মায়া একটা পুরনো ফাঁপা গাছের নিচে খাঁচাটা সজোরে আছড়ে ফেলে আর পিছন ফিরে চলে যায়। রাধা খাঁচার ভেতরে পড়ে অজ্ঞান হয়ে যায়। রাত পার হয়ে যায়, কালো মেঘ সরে যায়, আর ভোরের প্রথম আলো যখন জঙ্গলের মাটিকে স্পর্শ করল, তখন ওখানে সূর্য নামের এক তরুণ কাঠুরে কাঁধে কুড়াল নিয়ে গুনগুন করতে করতে এগিয়ে আসে। বাহ, আজকের বাতাসে একটা অদ্ভুত সুগন্ধ রয়েছে। বৃষ্টির পর জঙ্গলের এই সুগন্ধ মনকে একদম শান্ত করে তোলে। যাই, আজকে ওই পুরনো গাছটার শুকনো ডাল কেটে আনি। জমিদার বাবুর বাড়িতে কালকে বিয়ে, কাঠের চাহিদা অনেক বেড়ে যাবে। সূর্য যখনই গাছটির কাছে পৌঁছায়, ও ঘাসের মধ্যে কিছু একটা চকচক করতে দেখে। ও চমকে থেমে যায় আর ওর কুড়ালটা নিচে নামিয়ে রাখে। আরে, এটা কি সোনার খাঁচা? এরকম ভয়ানক জঙ্গলে এত দামি খাঁচা কোথা থেকে আসলো? ও ঝুঁকে খাঁচাটা তুলতেই ভেতরে আধমরা হয়ে পড়ে থাকা সোনালী পাখিটাকে দেখে হতবাক হয়ে যায়। এত সুন্দর পাখির এই অবস্থা! এ তো অনেক আঘাত পেয়েছে। একে কেউ মরার জন্য ছেড়ে গেছে। কারো মন কি এতটাও কঠোর হতে পারে? সূর্য ধীরে ধীরে খাঁচার দরজা খোলে, পাখিটিকে ওর হাতের তালুতে রাখে। রাধা আস্তে আস্তে নিজের চোখ খোলে আর সামনে একজন অপরিচিত লোককে দেখে। প্রথমে ভয় পেলেও পরে সূর্যের চোখের সততা দেখে ও স্বস্তি পায়। ভয় পেও না ছোট পাখি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো একজন গরিব কাঠুরে। তোমার চোখে জল, এটা তো একদম মানুষের মতো দুঃখের জল।
তুমি কি কিছু বলতে চাও? রাধা ও ঠোঁট দিয়ে সূর্যের আঙুলে হালকা কামড় দিয়ে মাটিতে পড়ে থাকা একটি চ্যাপ্টা কাঠের টুকরোর দিকে ইশারা করে। সূর্য রাধাকে কাঠটার পাশে রাখে, আর রাধা কাদায় ও ঠোঁট ডুবিয়ে কাঠটার ওপর আঁকাবাঁকা অক্ষর আঁকতে শুরু করে। আরে এটা আমি কি দেখছি? তুমি তুমি লিখছো রাধা রাধা? সূর্যের হাত কাঁপতে শুরু করলো। ও গ্রামের জমিদারের মেয়েকে চিনত, যার সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়েছিল। রাধা? তুমি কি জমিদার বাবুর মেয়ে রাধা? না, এটা কিভাবে সম্ভব? তুমি তো একটা পাখি, কিন্তু এই লেখাটা, এটা তো একজন শিক্ষিত মেয়েরই হতে পারে। রাধা দ্রুত কাঠের ওপর আরো একটি শব্দ আঁকতে শুরু করে, ধোকা, আর তারপর মায়া। সূর্য অবাক হয়ে এই ছোট্ট পাখিটিকে দেখছিল, যে পাখি একজন মানুষের মতো চিন্তাভাবনা করতে পারে। রাধা ওর ঠোঁট দিয়ে নরম মাটিতে আরো কিছু অক্ষর আর ছবি আঁকতে শুরু করলো। এটা কি? তুমি একটা মেয়ের ছবি বানিয়েছো, আর তার সামনে একটা শিশি, আর আর এটা তুমি তোমার বোন মায়ার নাম লিখেছো? রাধা দ্রুত মাথা নাড়ে, আর তারপর ওর ছবির ওপর লেখা মায়ার নামের দিকে ইশারা করে, যে মায়া এখন রাধা হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি। তুমি এটা বলছো যে তোমার বোন মায়া কোনো তান্ত্রিকের সাহায্যে তোমাকে এরকম বানিয়ে দিয়েছে, আর আর মায়া তোমার রূপ ধারণ করে বিয়ে করতে চলেছে। রাধার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, আর ও সম্মতিসূচক মাথা নাড়ে। এত বড় অনর্থ! নিজেরই আপন বোনের সাথে এরকম ছলনা! রাধা, ওখানে তো মায়া আপনার রূপে সবার সাথেই ছলনা করছে। ওই তান্ত্রিকই হলো এই পাপের মূল, আর ওই আমাদেরকে এর উপায় বলতে পারবে। রাধা ও ঠোঁট দিয়ে সূর্যের ধুতিটা এমন ভাবে ধরে যেন ও সূর্যের কাছে মিনতি করছে, সূর্য যেন ওকে বাঁচিয়ে নেয়। ভয় পেও না রাধা, ঈশ্বর যদি আমাকে এখানে পাঠিয়ে থাকেন, তাহলে তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আমি একজন সাধারণ কাঠুরে হলেও সত্যের জন্য লড়াই করতে জানি। রাধা, আমরা যদি এখন প্রাসাদে যাই, তাহলে আমরা দুজনেই মারা যাব। জমিদার বাবু তার চোখকে বিশ্বাস করবেন, আমার কথাকে নয়। আমাদেরকে ওই তান্ত্রিককে খুঁজতে হবে যে মায়াকে ওই কালো বিষ দিয়েছিল। ও হয়তো এটা ঠিক করতে পারবে। রাধা পাখিটা অস্থিরভাবে ডানা ঝাপটায় আর পশ্চিম দিকে ইশারা করে, যেখানে দূরে কালো পাহাড় দেখা যাচ্ছে। কালীঘাটি? ওই তান্ত্রিক কি ওখানেই থাকে? আমি শুনেছি মানুষ ওখানে যাওয়ার সাথেই রাস্তা হারিয়ে ফেলে, কিন্তু আপনার জন্য আমি আমার জীবনকেও বাজি রাখতে পারি। বিশ্বাস রাখুন, সূর্য বেঁচে থাকতে আপনাকে এই অবস্থায় থাকতে দেবে না।